এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেরিয়েছেন বা বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? যারা কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, সেই নেতারা আজকে কোথায়? কেন তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না? এবার এই ভাষাতেই কটাক্ষ শানালেন কলকাতা পুর নিগমের বড় চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা বিক্ষুব্ধ তৃণমূল নেতা সুশান্ত ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুশান্ত ঘোষ জানান, তিনি কাউন্সিলর থাকলেও বড় চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন। পাশাপাশি কসবায় তার পার্টি অফিসে বিজেপি ভাঙচুর চালায়নি বলেও দাবি করেন তিনি। তৃণমূল কর্মীদের ঘরে ফেরানোর জন্য বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানান আরেক কাউন্সিলর অরূপ চক্রবর্তী। এখনো দল ছাড়েননি বলেও জানান দুজনে। তবে দল বললে আজকে ইস্তফা দিতে পারেন সে কথাও জানিয়ে দেন। গত 15 বছর ধরে দলের সঙ্গে লড়াই করতে হয়েছে বলেও ক্ষোভ উগরে দেন সুশান্ত ঘোষ। তার বক্তব্য ভালো করে শুনবেন। উনি বলছেন আজকে কোথায় সেই সমস্ত নেতারা যারা কনভয় করে ঘুরে বেড়ান। শুনুন কি বলছেন বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? যারা কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, সেই নেতারা আজকে কোথায়? কেন তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে? তিনি আরো বলেন, আমাদের কোথাও একটা মনে হয়েছে মতের অমিল হয়েছে। আরও কয়েকজন কাউন্সিলর আছে, তারাও পরবর্তীকালে আস্তে আস্তে নিশ্চিতভাবে আসবে, কিন্তু আমাদের কোথাও একটা মনে হয়েছে যেহেতু আমরা ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, সিপিএমের জমানায় আমরা তৎকালীন তৃণমূল নই। সুশান্ত ঘোষ কি বলতে চেয়েছেন শুনুন তার বক্তব্য। দেখুন, আমি বললাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুমি কথা বলা, যেটা অরূপ বলল, নিষ্ঠতা আমাদের নেই। ব্যক্তিগতভাবে আমরা একই সঙ্গে ছাত্র রাজনীতি করেছি। অরূপও, আমি যখন ছাত্র রাজনীতি শুরু করি, অরূপ তখন আমাদের সঙ্গে এসে যোগ দেয় এবং সেই সময় থেকেও অ্যাক্টিভ রাজনীতি করে। আমাদের কোথায় একটা মনে হয়েছে মতের মিল হয়েছে। আরও কয়েকজন কাউন্সিলর আছে, তারাও পরবর্তীকালে আস্তে আস্তে নিশ্চিতভাবে আসবে। কিন্তু আমাদের কোথাও একটা মনে হয়েছে, যেহেতু আমরা ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, সিপিএমের জামানায় আমরা তৎকাল তৃণমূল নই, আমরা সিপিএমের সঙ্গে লড়াই করে এই জায়গায় এসেছি, ছাত্র রাজনীতি করে লড়াই করে এই জায়গায় এসেছি। কারণ আমাদের কোথাও একটা মনে হয়েছে যে দেখুন, নির্বাচনে কিভাবে জিতলো না জিতলো সেটা অপ্রাসঙ্গিক, কিন্তু নির্বাচন কমিশন যখন একবার সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তার মানে নির্বাচনে তারা জয়লাভ করেছে। আমাদের সেই ম্যান্ডেটটাকে মেনে নেওয়া উচিত। আমাদের মনে হয়েছে দুজনের ক্ষেত্রেই যে না, এখন যে দায়িত্বটা জনগণ অন্য একটা রাজনৈতিক দলকে দিয়েছে, তাদের সেই কাজটা করা দরকার। আমাদের এখন চুপ করে বসে থাকা দরকার, গঠনমূলক বিরোধিতা করা দরকার। তবে সুশান্তবাবুর বক্তব্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশ নিয়ে আমরা এই ভিডিওয়ে আলোচনা করছি ভিউয়ার্স, সেটা হচ্ছে গিয়ে তিনি কাকে বলতে চাইলেন যে যারা মমতার প্রশ্রয়ে, মমতার স্নেহের নেতারা যারা কনভয় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এবারে যদি একটু ভালো করে দেখেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তো তার কনভয় থাকবে, খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু তার কনভয় ছাড়াও আরও যারা যারা মন্ত্রী রয়েছেন তাদেরও অল্প বিস্তর কনভয় থাকবে। কিন্তু এমন কোন নেতা রয়েছে যিনি কনভয় করে যেতেন, যাতায়াত করতেন? তো কাকে উদ্দেশ্য করে সুশান্ত ঘোষ এই কনভয়ের কথাটা বললেন বা ওই ভিভিআইপি নেতার কথা বলতে চাইলেন? শুনুন আরও একবার তার সেই প্রথম বক্তব্যটা যেটা আপনাদের শোনালাম, শুনুন। না, গত 15 বছর ধরে আমাকে লড়তে হয়েছে দলের সঙ্গে, এবং সেটা আপনারা সবাই জানেন। কেন, কি জন্য, সেটা বিশ্লেষণ করার, পোস্টমর্টম করার জন্য এখানে বসি। কিন্তু এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? যারা কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, সেই নেতারা আজকে কোথায়? কেন তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে? এই যে সুশান্ত ঘোষ আরও বলেন, গত 15 বছর ধরে আমাকে লড়তে হয়েছে দলের সঙ্গে, এবং সেটা আপনারা সবাই জানেন। কেন কি জন্য সেটা বিশ্লেষণ করার জন্য বসিনি, কিন্তু শুধু আমি এটা বলবো যে 20 সালে একবার আমার উপর আক্রমণ হয়েছিল, মানে 2020-তে। 24 সালের 13, 14, 15 ডিসেম্বর, নভেম্বর আক্রমণ হয়েছিল। আমি দলের একটা যাই হই পদাধিকারী আছি, বড় চেয়ারম্যান আছি, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে তদন্তটা ঠিকঠাক করে হয়নি, এবং তৎকালীন পুলিশ আধিকারিকরা যে তথ্য সামনে খাড়া করেছিল
যে প্রধান অভিযুক্ত সে দুবাইয়ে পালিয়ে গিয়েছে, তাকে ধরতে পারলেই সমস্ত ব্যাপারটা সামনে আসবে, ঘটনাচক্রে সেই দুষ্কৃতী ধরাও পড়ে। কিন্তু অদ্ভুতভাবে যে 7 জন ধরা পড়েছিল, একমাত্র প্রধান অভিযুক্তর জামিনটা হয়ে যায়, বেল হয়ে যায়। এবং আমি এও আপনাদের জানিয়ে রাখি যে এই যে অন্য আসামিগুলো এখনো জেলে আছে, তার কারণ প্রত্যেকটা হিয়ারিংয়ে আমাদের পার্সোনাল আইনজীবী লাগানো আছে। প্রত্যেকটা কেসে আমি পার্সোনাল লাভের জন্য বলেছিলাম, বা তিনি বলছেন যে আমি ব্যক্তিগতভাবে এটা উদ্যোগ নিয়েছিলাম। আজকে যে কজনকে ভেতরে আটকে রাখা হয়েছে সেটা তার ব্যক্তিগত যে আইনি পরামর্শ বা আইনি লড়াই, তার জন্যই। তিনি বলছেন আমি নতুন মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে, এবং আরও অবাক করা ঘটনা যে এই তদন্ত কখনো বলা হয়েছিল আমার লোকরা করেছে, কখনো বলা হয়েছিল আমার কাছের লোকেরা করেছে, কখনো বলা হয়েছিল জমিবাড়ি সংক্রান্ত গণ্ডগোল। বিভিন্ন সময় এই তদন্তের অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কখনো ক্রিমিনালদের দিয়ে আমার বিরুদ্ধে বলিয়ে দেওয়া হয়েছিল যে অভিযুক্তকে আটক করা হয়েছিল, তাকে 5 মিনিট ক্যামেরার সামনে বলতে দেওয়া হয়েছিল। সমস্তটাই জলের মতো পরিষ্কার, আপনারা সবাই জানেন। কি বলেছেন, কি অভিযোগ করেছেন স্পেসিফিকভাবে সুশান্ত ঘোষ, শুনুন। আক্ষেপ না, গত 15 বছর ধরে আমাকে লড়তে হয়েছে দলের সঙ্গে, এবং সেটা আপনারা সবাই জানেন। কেন কি জন্য সেটা বিশ্লেষণ করার, পোস্টমর্টম করার জন্য এখানে বসি। কিন্তু শুধু আমি এটা বলবো যে 20 সালে একবার আমার উপর আক্রমণ হয়েছিল, 24 সালের 15ই ডিসেম্বর নভেম্বর আরেকবার আক্রমণ হয়েছিল। এবং এটা অবাক একটা ব্যাপার যে আমার গভর্নমেন্ট, আমি দলের একটা যাই হোক পদাধিকারী আছি, বড় চেয়ারম্যান আছি, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে তদন্তটা ঠিকঠাক করে হয়নি। এবং তৎকালীন পুলিশ আধিকারিকরা যে তথ্য সামনে খাড়া করেছিল যে প্রধান যে অভিযুক্ত সে দুবাইয়ে পালিয়ে গিয়েছে, তাকে ধরতে পারলেই সমস্ত ব্যাপারটা সামনে আসবে। ঘটনাচক্রে সেই দুষ্কৃতী ধরাও পড়ে, কিন্তু অদ্ভুতভাবে যে 7 জন ধরা পড়েছিল, একমাত্র প্রধান অভিযুক্তরই জামিনটা হয়ে যায়, বেল হয়ে যায়। এবং আমি এও আপনাদের জানিয়ে রাখি যে এই যে অন্য আসামিগুলো এখনো জেলে আছে, তার কারণ প্রত্যেকটা হিয়ারিংয়ে আমাকে পার্সোনাল লয়ার লাগাতে হচ্ছে। প্রত্যেকটা কেসে আমি পার্সোনাল লয়ার লাগিয়েছিলাম বলে আজকে যে কজনকে ভেতরে আটকে রাখা গেছে। আমি নতুন মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে। এবং আরো অবাক করা ঘটনা যে এই তদন্ত কখনো বলা হয়েছিল আমার লোকরা করেছে, কখনো বলা হয়েছিল আমার কাছের লোকরা করা হয়েছে, কখনো বলা হয়েছিল জমিবাড়ি সংক্রান্ত গণ্ডগোল। বিভিন্ন আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।